আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 16 তথা হোম মেনুর আন্ডারে সেলস গ্রুপের ফরম্যাট কমান্ড নিয়ে আলোচনা করব। তো আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা ডেস্কটপে থাকা মাউসের এই ফাইলে মাউসের বাম বাটনে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা আজকে দেখব হোম মেনুর আন্ডারে এই সেলস গ্রুপের এই ফরম্যাট কমান্ডের এই ড্রপ ডাউনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি সেল সাইজ, ভিজিবিলিটি, অর্গানাইজ শিট, প্রোটেকশান। এই শিটটির আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আমি এই আজকে সব বিষয়ে আলোচনা করব। তো আমি আগে থেকে একটি কোম্পানির কিছু ডাটা লিখে রেখেছি যাতে আমার ভিডিও লেন্থকে কমানো যায়। তো প্রথমে আমরা দেখব সেল সাইজের আন্ডারে প্রথম যে কমান্ডটি রয়েছে রো হাইট। তো রো হাইটটি দেখার জন্য আমরা আমাদের এই রিপোর্টের সমস্ত সেলগুলিকে আমরা যদি সিলেকশান করে এখান থেকে যদি রো হাইটে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের রয়েছে 18.75 সাইজ। এটি এখন বর্তমানে হয়ে আছে। এখানে যদি আমরা ক্লিক করে এখান থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের হাইটটি রয়েছে ডিফল্টভাবে রয়েছে 15 সাইজে। তো আমরা এখানে ইচ্ছা করলে আমরা পরিবর্তন করতে পারি। তো পরিবর্তন করার জন্য এভাবে সেলগুলি সিলেকশান করে এখান থেকে রো হাইটে ক্লিক করে যদি আমরা এখানে থেকে যদি বাড়িয়ে দিই, সাপোজ আমরা যদি এখানে 30 করে দিই, আমরা যদি ওকে করি তাহলে আমাদের এই সেলগুলির এই উচ্চতা মানে বেড়ে যাবে। এখন যদি আমরা অটো ফিট রো হাইট এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই সেলের ফন্ট সাইজ অনুযায়ী এটি অটোমেটিক যতটুকু হওয়া দরকার ততটুকু নিয়ে নেবে। আমরা যদি অটো ফিট রো হাইটে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এখন লেখাটি এই লেখার সাইজ অনুযায়ী এইভাবে হয়েছে। আমরা যদি এই ফন্টের সাইজের এখানে যদি আমরা ধরি, মাউস যদি নেই, দেখেন 8-এ ধরলে অনেক ছোট। এভাবে করে আমরা যদি আস্তে আস্তে করে যদি মাউসটাকে আমরা নিচের দিকে নিয়ে আসি, দেখেন আমাদের লেখার ফন্ট যত বড় অটোমেটিক আমাদের এই হাইটটি কিন্তু হয়ে যাচ্ছে। তা আমি এখানে 14 ফন্টে এখানে রাখলাম। এরপরের অপশনটি হলো কলাম ওয়াইড। আবার আমরা যে রো হাইটটি দেখলাম এখান থেকেও করতে পারি। আবার এখানে আমরা এই হলুদ চিহ্ন হয়ে আছে আমাদের যতটুকু সিলেকশান করা রয়েছে, তো এই হলুদ চিহ্নের লাস্টে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যদি এভাবে করে টেনে যদি আমরা বড় করে দিই, আমরা কিন্তু এভাবে করেও কিন্তু আমরা টেনে টেনে বড় করতে পারি। আমরা কিন্তু এইভাবেও বড় করতে পারি। আবার যদি আমরা এই প্লাস চিহ্নের এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই সেলের মাপ অনুযায়ী ফন্ট সাইজ অনুযায়ী এটি হয়ে যাবে। আবার এখানে যদি আমরা ডাবল ক্লিক করি দেখেন এইভাবে করেও কিন্তু আমরা করতে পারি। তো এখন আবার আমরা এটি সিলেকশান করে আমরা এই ফরম্যাট কমান্ডের কলাম ওয়াইড এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই কলাম ওয়াইডকে আমরা যদি বাড়াতে চাই, সাপোজ আমরা এখান থেকে এখানে যদি আমরা এখান থেকে 30 দিয়ে দিলাম, 30 লিখে যদি আমরা ওকে করি তাহলে দেখেন আমাদের কলামটি অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার যদি আমরা এখান থেকে অটো ফিট কলাম ওয়াইড এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এই লেখার সাইজ অনুযায়ী অটোমেটিক এই কলামটি অনুরূপ হবে। আবার আমরা এখান থেকে চাইলে এভাবে টেনে টেনেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখান থেকে আমরা এইভাবে টেনে টেনেও আমরা অ্যাডজাস্ট করতে পারি। বা এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলেও আমাদের এই সাইজটি অনুরূপ হয়ে যাবে। এভাবে করে ডাবল ক্লিক করে আমরা অ্যাডজাস্ট করতে পারি। এখন আমরা দেখব ডিফল্ট ওয়াইড, তারপরের অপশনটি। তো ডিফল্ট ওয়াইড এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ফন্টগুলি এখন বাই ডিফল্ট রয়েছে 8.43। আমরা যদি এখান থেকে এটিকে আমরা যদি 10 করে দিই, সাপোজ আমরা 10 বা 20 দিলাম, আমরা এখানে যদি আমরা 20 দিয়ে 20 লিখে যদি আমরা ওকে করি
তাহলে আমাদের এটি এখন এই কলামের সাইজটি এখন এই যে 20-এ চলে আসলো। আবার যদি আমরা এখান থেকে আগের যেটি ছিল সেটি আমরা করলাম, সেটি করার জন্য কন্ট্রোল জেড দিয়ে আমরা ব্যাকে আসলাম। এভাবে করেও কিন্তু আমরা আমাদের এই ডিফল্টভাবে আমরা করে নিতে পারি। তারপরের অপশনটি হলো ভিজিবিলিটি। ভিজিবিলিটির এইখানে আমরা যদি এই পয়েন্টে ক্লিক করি তাহলে এই কমান্ডের আন্ডারেও বেশ কিছু সাব কমান্ড আমরা দেখতে পাচ্ছি, হাইড রো, হাইড কলামস, হাইড শিট। যে হাইড ড্র করে সেটিকে আবার আমরা আনহাইড ড্র করেও সেটিকে ফেরাতে পারি। তো সেটি করার জন্য আমরা সাপোজ এখান থেকে আমরা এই দুইটি রোকে আমরা সিলেকশন করে এখান থেকে যদি আমরা ফরম্যাট এখান থেকে হাইড আনহাইড থেকে যদি আমরা হাইড রো এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখেন 1 2 3 তারপরে ছিল 4 নাম্বার রোটি কিন্তু এখানে হাইড হয়ে গেছে। তো আমরা এটিকে যদি ফেরাতে চাই আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেকশন করে আমরা এখান থেকে যদি আমরা এই আনহাইড রোস এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের যেটি হাইড হয়েছিল সেটি আবার বের হয়ে এসেছে। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো হাইড কলামস। আমরা সাপোজ এখান থেকে এই দুটি কলামকে আমরা সিলেকশন করে এখান থেকে যদি আমরা এই হাইড কলামস যদি ক্লিক করি তাহলে আমাদের এই কলামটি হাইড হয়ে যাবে। তাহলে আমরা আর বুঝতে পারবো না যে আমাদের এখানে কেউ বুঝতে পারবে না যে এখানে কলাম আছে কিনা। তো সেটি বোঝার জন্য এই ফরম্যাটের এখানে ক্লিক করে আমরা যদি এই হাইড অ্যান্ড আনহাইডের এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে আনহাইড কলামস এখানে এটি ভিজিবল হয়েছে, মানে দেখা যাচ্ছে যে আনহাইড কলামস, অর্থাৎ এখানে কিছু কলাম এখানে হাইড হয়ে আছে। যদি আমরা এই আনহাইডে ক্লিক করি আনহাইড কলামসে তাহলে কিন্তু আমাদের এটি আবার চলে আসবে। তো এটি আসার জন্য এখানে এইভাবে সিলেকশন করে বা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে যদি আমরা এখান থেকে এই আনহাইড কলামসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যেটি হাইড হয়েছিল সেটি কিন্তু এখন চলে আসবে। তারপরের অপশনটি হলো হাইড শিট। তো হাইড শিটের কাজটি দেখার জন্য আমাদের এই এক্সেল শিটের নিচের দিকে কিছু শিট ট্যাব রয়েছে, যেমন স্টাফ ইনফরমেশান আমি একটি তৈরি করে রেখেছি, ওয়াইজ স্টেট এখানে একটি রয়েছে, শিট 3 এখানে একটি রয়েছে। তো আমরা এই শিটগুলিকেও আমরা হাইড করতে পারি। সাপোজ আমরা এই শিট 3 এটিকে আমরা হাইড করব। তো এই শিট 3 এটি সিলেকশন করে আমরা এখান থেকে যদি আমরা এই হাইড শিট এখানে ক্লিক করলেও হবে, আবার এখানে এই শিটের উপর মাউসের ডান বাটনে ক্লিক করে এখানেও কিন্তু একটা হাইড রয়েছে, এখানেও যদি আমরা ক্লিক করি তাহলেও কিন্তু এটি হাইড হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা এই ফরম্যাটের আন্ডারে এখান থেকে যদি আমরা এই হাইড শিট এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই শিটটি কিন্তু হাইড হয়ে যাবে, আর আমরা দেখতে পাচ্ছি না। তো এই শিটটিকে ফেরানোর জন্যে আবার এই ফরম্যাটের এখানে ক্লিক করে হাইড আনহাইড এই অপশান থেকে এখান থেকে যদি আনহাইড শিট এটি এখন ভিজিবল হয়েছে, আনহাইড শিটে যদি আমরা ক্লিক করি আবার যদি এখান থেকে আমরা আনহাইড শিট আমাদের কোন শিটটি হাইড হয়ে আছে সেটি সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ওকে করি তাহলে আমাদের এই শিট ট্যাবটি আবার চলে আসবে। এখন আমরা দেখব তারপরের অপশনটি হলো অর্গানাইজ শিট। এই শিটগুলোকে আমরা কিভাবে অর্গানাইজ করতে পারি, অর্থাৎ এই শিটের নাম পরিবর্তন, শিটকে আমরা স্থানান্তর করা, শিটের কালার করা, এটি হলো অর্গানাইজ করা। তো আমরা এখন এই শিটের একটি নাম দেব। সাপোজ আমি এখানে নাম দিয়েছি স্টাফ ইনফরমেশান ওয়াইজ শিট। তো এমনি এই শিট 3 এই শিটটি আমরা সিলেকশন করে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করেও কিন্তু আমরা এখান থেকে রিনেম এখানে ক্লিক করেও আমরা নাম দিতে পারি, কিংবা এটি সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাট এখানে ক্লিক করে রিনেম শিট এখানে যদি আমরা ক্লিক করে এখন যদি এখানে আমরা লিখে দিই, সাপোজ এখানে লিখে দিলাম স্কুল, SCHOOL, স্কুল ইনফরমেশান INFORMATION, স্কুল ইনফরমেশান নামে একটি আমি নাম দিয়ে দিলাম। তাহলে এটি আমার নাম হয়ে গেল। এখন যদি আমরা এই ফরম্যাট এই অপশানে ক্লিক করে আমরা এই রিনেম শিট করলাম, অর্থাৎ তারপরের অপশনটি হলো মুভ অর কপি শিট। তা আমরা এই শিটগুলোকে আমরা স্থানান্তর করতে পারি, মুভ করাতে পারি।
তো এটির জন্য আমরা এই মুভ অর কপি এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর আমরা এই স্কুল ইনফরমেশন এটিকে আমরা শুরুতে নিয়ে আসবো, স্টাফ ইনফরমেশনের এখানে নিয়ে আসবো। তো এখানে আনার জন্য এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি ওকে করি তাহলে দেখেন এটি শুরুতে চলে আসবে। আবার এটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মুভ অর কপি শিট এখানে ক্লিক করে আমরা এটিকে সাপোজ ভয়েস শিট এখানে আমরা নিয়ে আসব, বা একবারে লাস্টে যদি নিয়ে আসতে চাই মুভ টু ইন সবার শেষে যদি নিয়ে আসতে চাই এটি সিলেক্ট করে এখান থেকে যদি আমরা ওকে করি তাহলে কিন্তু এটি চলে আসবে। আবার এটি অন্যভাবেও করা যায়। সাপোজ আমরা এই স্কুল ইনফরমেশান এটিতে আমরা ক্লিক করে এখানে সিলেকশান করলে এটিকে সিলেক্ট করে মাউসের বাম বাটন চেপে ধরলে এখানে দেখেন একটা আইকনের মতন হয়েছে। এখন এটি ধরে যদি আমরা এইভাবে করে যদি আমরা যেখানে নিয়ে ছেড়ে দেব সেটি সেখানে আসবে। আবার যদি আমরা এই স্টাফ ইনফরমেশান এটিকে চেপে ধরে এই যে সাদা আইকনের মতন হয়েছে এখানে চেপে ধরে যদি আমরা এইভাবে করে নিয়ে আসি তাহলে এটি চলে আসবে। এভাবে করে চেপে ধরে এভাবে করে আমরা যদি নিয়ে আসি এভাবে করে চলে আসবে। আমরা এভাবে করেও আমরা স্থানান্তর করতে পারি, এভাবে করে আমরা স্থানান্তর করতে পারি। তারপরের অপশনটি হলো ট্যাব কালার। আমরা এই শিটগুলোকে আমরা কালার করতে পারি। তো কালার করার জন্য যেমন স্কুল ইনফরমেশান এটি আমরা সিলেক্ট করলাম, সিলেকশান করে মাউসের ডান বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে ট্যাব কালার এখান থেকে যে কোনো কালার আমরা দিতে পারি, কিংবা এটি সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটের এই ড্রপডাউনে ক্লিক করে এখান থেকে আমরা ট্যাব কালার এখান থেকে যে কোনো একটি কালার দিলাম। সাপোজ এখান থেকে আমি একটাই হলুদ কালার দিলাম। হলুদ কালার দেওয়ার পর আমরা পাশের যে কোনো ট্যাবে ক্লিক করলে আমরা এই কালারটি এখন দেখতে পাচ্ছি। আবার যদি মনে করি আমরা কালারটি উঠিয়ে দেব তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে ট্যাব কালার থেকে নো কালার, কিংবা এখান থেকে ফরম্যাটের এখান থেকে ক্লিক করে ট্যাব কালার থেকে এখান থেকে যদি আমরা নো কালার করে দিই তাহলে আমাদের এই কালারটি আবার উঠে যাবে। এখন আমরা দেখব সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হলো প্রোটেকশান। আমরা দেখব এখানে রয়েছে প্রোটেকশান, প্রোটেক্ট শিট, লক সেল এবং ফরম্যাট সেলস। ফরম্যাট সেলসের বিষয়ে ইতিপূর্বে আমি অনেকবার আলোচনা করেছি আমাদের প্রাসঙ্গিক আলোচনার সময়। যেমন ফরম্যাট সেলসের এখানে ক্লিক করে ফরম্যাট সেলস এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট ডায়লগ বক্স, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশান, এরকম আমরা ডায়লগ বক্স আগেও দেখেছি। যেমন ফন্ট এই গ্রুপের এই যে এখানে আমার কম্বো বক্সে যদি আমরা ক্লিক করি তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি ফরম্যাট সেলস, নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশান। আবার আমরা এই অ্যালাইনমেন্টের এই কম্বো বক্সে ক্লিক করলে এখানেও আমরা পাচ্ছি নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশান। আবার এখানেও নাম্বারের এখানে দিলেও আমরা পাচ্ছি। তো আমরা এটি আলোচনা করেছি আগে। তো শুধু আমাদের এখানে আলোচনায় প্রোটেকশান এই অপশনটির আমরা আলোচনা করি নাই, আজকে এটি আলোচনা করব। আমরা যদি এই প্রোটেকশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লকড একটা টিক চিহ্ন রয়েছে এবং হিডেন এখানে টিক চিহ্ন নেই। অর্থাৎ আমরা এক্সেলে কোনো নতুন করে কোনো এক্সেল ফাইল যখন আমরা খুলি তখন অটোমেটিক এই সেলগুলি লক অবস্থায় থাকে। আচ্ছা, এখন আমরা দেখব এই প্রোটেক্ট শিটের কাজ। তো প্রোটেক্ট শিটের সুবিধা হলো, ধরি একটি অফিসে একটি কম্পিউটার রয়েছে এবং সেখানে 10 জন ওয়ার্কার রয়েছে এবং প্রত্যেকের এরকম আলাদা আলাদা শিট ট্যাব রয়েছে। যার যখন দরকার সে তার এই শিটে পাসওয়ার্ড দিয়ে ঢুকে কাজ শেষ করে আবার পাসওয়ার্ড দিয়ে বের হয়। তাহলে অন্য কেউ তাদের আলাদা আলাদা এই শিট ট্যাবে কেউ তার ডাটা পরিবর্তন করতে পারে না। তো সেটি করার জন্য আমাদেরকে এই ফরম্যাট থেকে প্রোটেক্ট শিটে ক্লিক করার পর এরকম একটি ডায়লগ বক্স আসবে। তো এখানে যদি আমরা সাপোজ একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম 1 2 3 4 5, ওকে করার পর আবারও এখানে 1 2 3 4 5 এরকম একটি পাসওয়ার্ড দিয়ে যদি আমরা ওকে করি, এখন আমরা যদি এখানে লিখতে যাই তাহলে অটোমেটিক এরকম একটি ডায়লগ বক্স আসবে, লেখা আছে
দ্য সেল অর চার্ট দ্যাট ইউ আর ট্রাইং টু চেঞ্জ টু প্রোটেক্টেড অ্যান্ড দেয়ার ফর রিড অনলি। অর্থাৎ এটি প্রোটেকশন হয়ে রয়েছে, এটি শুধুমাত্র পড়া যাবে, এটি চেঞ্জ করা যাবে না। মানে এখানে কেউ কোনো ডাটা চেঞ্জ করতে পারবে না। তো ডাটা যদি আমরা চেঞ্জ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এটির এই শিটটিকে আমাদেরকে আনপ্রোটেক্ট করতে হবে। তা আনপ্রোটেক্ট করার জন্য আমরা এই ফরম্যাট, এখান থেকে আনপ্রোটেক্ট শিট এখানে ক্লিক করে আমরা পূর্বের ওই পাসওয়ার্ড যদি আবার দেই 1 2 3 4 5 এভাবে লিখে যদি আমরা ওকে করি তাহলে দেখেন আমাদের এটি কিন্তু এখন আনপ্রোটেক্ট হয়ে আছে। আমরা কিন্তু আবার এভাবে চেঞ্জ করতে পারছি। এভাবে করে আমরা এখন স্টাফ ইনফরমেশান এই শিটটিতে আমি প্রোটেকশান করেছি, কিন্তু আমার যে আরেকটি শিট ওয়েস শিট এটি কিন্তু প্রোটেকশান করা নাই। আমরা এভাবে করে প্রত্যেকটি শিটকে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়ে কিন্তু আমরা প্রোটেকশান করতে পারি। তো এখন আমরা দেখব লক সেলের কাজ। তো লক সেল এবং প্রোটেকশান এই দুটির মধ্যে পার্থক্য হলো, আমরা যদি শিটে যদি আমরা প্রোটেকশান দেই তাহলে সেই শিটটিতে কোনো কিছুই পরিবর্তন করা যাবে না। আর লক সেলের কাজটি হলো আমাদের এই শিটে আমাদের যে যে কলামকে আমাদের লক করা দরকার শুধু সেই কলামটি লক হবে, সেই কলামে কোনো কাজ হবে না, চেঞ্জ করতে পারবে না। কিন্তু যেগুলো আনলক থাকবে সে আনলকে কিন্তু কাজ করা যাবে। তো আমি আগে থেকে একটি কোম্পানির একটি ওয়েস শিট একটি ডেমো ফাইল তৈরি করে রেখেছি কাজের সুবিধার্থে। ধরি একটি কোম্পানিতে 6 জন ওয়ার্কার রয়েছে এবং কোম্পানি প্রতিদিন তাদের কাজের জন্য ওয়ার্কারদেরকে মজুরি দেয়। ওয়ার্কাররা তাদের দিনের কাজ শেষ করে তারা কত ঘন্টা কাজ করেছে সেটি এখানে পোস্টিং দেয়। দিলে তাদের ওভারটাইম কত বা তাদের টোটাল মজুরি কত সে তারা এখান থেকে তারা দেখতে পাবে বা অফিস থেকে তারা তা পাবে। এবং অফিসের দুটি রুল রয়েছে। প্রতিদিন 8 ঘন্টা কাজের সময়ের জন্য মজুরি দেয় 15 টাকা পার ঘন্টা এবং 8 ঘন্টার অতিরিক্ত ওভারটাইমের জন্য মজুরি দেয় হলো 20 টাকা পার আওয়ার। তো আমরা এখন এই লক সেল এই বিষয়টি দেখব। তো কোম্পানি ওভারটাইম এবং টোটাল পেমেন্ট এই দুটি কলামে সে সূত্র অ্যাপ্লাই করে এটিকে লক করে দিয়েছে যাতে কোনো ওয়ার্কার এটি চেঞ্জ করতে না পারে। কিন্তু ওয়ার্কাররা কী করে, রহিম একজন ওয়ার্কারের কোড নাম্বার 001 এরকম প্রত্যেকের কোড রয়েছে। তারা দিনের কাজ শেষে কত ঘন্টা কাজ করেছে এখানে লিখবে, লেখার সাথে সাথেই তার ওভারটাইম এবং টোটাল পেমেন্ট এখানে শো হবে। আমরা সেই জিনিসটিকে দেখব। তো সেটি দেখার জন্যে আমরা প্রথমে কন্ট্রোল চেপে আমরা এই কলামগুলিকে আগে আমরা আনলক করে নিব। তো আমরা এটিকে সিলেক্ট করে কন্ট্রোল চেপে এটিও আমরা সিলেকশান করলাম, এটিও আমরা সিলেকশান করলাম। এই 3টি কলামকে আমরা আনলক করব। তো এখন যদি আমরা এখানে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেল এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটি এখন বর্তমানে লকড অবস্থায় রয়েছে। তো আমরা এটিকে আনলক করার জন্য আমরা এই ফরম্যাট ড্রপ ডাউনে ক্লিক করে এখান থেকে লক সেল এখানে একবার যদি ক্লিক করি তাহলে কিন্তু এটি এখন আনলক হয়েছে। আবারও যদি আমরা ডান বাটনে ক্লিক করে ফরম্যাট সেল এখন দেখতে পাবো এখানে টিক নাই। তাহলে এটি এখন এই 3টি কলাম আমার আনলক হয়েছে, কিন্তু আমি এই 2টি কলামকে আমি লক করে রাখবো, প্রোটেকশান করে রাখবো যাতে আমার কোনো ওয়ার্কাররা বা কোনো লোক যাতে এটি চেঞ্জ করতে না পারে। তো সেজন্য এটি করার জন্য ফরম্যাটের এই ড্রপ ডাউনে ক্লিক করে প্রোটেক্ট শিটে ক্লিক করে এখানে যদি টিক দেওয়া অবস্থায় টিক থাকা অবস্থায় যদি এখানে আমি দিয়ে দিই 1 2 3 4 5 এটি পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে করে আবারও 1 2 3 4 5 এখানে ক্লিক করে যদি ওকে করি, ওকে করার পর দেখেন এখানে যখনই কেউ লিখতে যাবে অটোমেটিক এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে, কেউ এখানে পরিবর্তন করতে পারবে না। এখানে পরিবর্তন করতে গেলে এরকম চলে আসবে। কিন্তু রহিম সে কতক্ষণ কাজ করেছে, সারাদিনের কাজ শেষে সে কত ঘন্টা কাজ করেছে সে যদি এখানে লিখে দেয়, সাপোজ এখানে সে 8 ঘন্টা কাজ করেছে, 8 লিখে যদি সে ইন্টার দেয়, এখানে লেখা আছে প্রতিদিন 8 ঘন্টা কাজের জন্য সে পাবে 15 টাকা। তাহলে 8 গুণন 15, 8 15 120 টাকা সে পাচ্ছে। আবার করিম সে কাজ করেছে 11 ঘন্টা,
এখানে 11 লিখে যদি ইন্টার দেয়, তাহলে দেখেন সে 8 ঘন্টা কাজের জন্য পেয়েছে 8×15 হলো 120, আর 3 ঘন্টা তার হলো ওভারটাইম। প্রত্যেক ওভারটাইমের ঘন্টার জন্য সে পায় 20 টাকা করে, 3×60, তাহলে 120 আর 60 তার টোটাল মজুরি হলো 180। তারপরে মালেক 7 ঘন্টা কাজ করেছে, এখানে 7 লিখে যদি ইন্টার দেয়, মালিকের কোনো ওভারটাইম নেই, সে 7 ঘন্টা কাজ করেছে, 7 ঘন্টার জন্য সে পায় হলো 7×15 105, সে 105 টাকা পেয়েছে। রফিক কাজ করেছে 13 ঘন্টা, সে 13 লিখে যদি ইন্টার দেয়, তাহলে দেখেন সে 8 ঘন্টা কাজ করেছে, 8 ঘন্টার জন্য সে পেয়েছে 8×15 120, আর 5 ঘন্টা তার হলো ওভারটাইম, 5 ঘন্টার জন্য পেয়েছে 5×100 120, আর 220 টাকা তার হলো টোটাল পেমেন্ট। শফিক কাজ করেছে 9 ঘন্টা, এখানে 9 লিখে যদি ইন্টার দেয়, তাহলে তার 8 ঘন্টার জন্য সে পেয়েছে 120 টাকা, আর 1 ঘন্টা ওভারটাইমের জন্য সে পেয়েছে 20 টাকা হারে, তাহলে 120 আর 20 হলো 140 টাকা। এরপরে রিমন কাজ করেছে 16 ঘন্টা, 16 লিখে যদি ইন্টার দেয়, তাহলে প্রথম 8 ঘন্টার জন্য 8×15 120 টাকা পেয়েছে, আর পরের 8 ঘন্টা ওভারটাইমের জন্য সে পেয়েছে 8×160 120, আর 160 মোট 280 টাকা তার টোটাল পেমেন্ট হয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এই ফর্মুলা বক্সের সূত্রটি দেখতে পাচ্ছি। আবার টোটাল পেমেন্ট এখানে ক্লিক করলেও কিন্তু আমরা এই সূত্রটি দেখতে পাচ্ছি। অফিস যদি মনে করে না আমরা এই সূত্রটি দেখাবো না, তাহলে সেই ক্ষেত্রে যেটি করতে হবে, ফরম্যাট ক্লিক, এখান থেকে আনপ্রোটেক্ট শিট থেকে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5, এখান থেকে ওকে করলে এটা আনপ্রোটেক্ট হলো। এখন আমরা এটিকে আবার আমরা এখান থেকে ফরম্যাট ক্লিক করে প্রোটেক্ট শিট ক্লিক, এখান থেকে আমরা এই সিলেক্ট লকড সেল এই টিকটি আমরা যদি উঠিয়ে দিয়ে এখান থেকে যদি আবার আমরা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5, একটি পাসওয়ার্ড দিলাম, আমাদের মনের মতন করে একটি পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 লিখে যদি আমরা ওকে করি, এখন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে আর কোনো শো করতেছে না, এখানে কিন্তু কোনো ফর্মুলা কিন্তু আর শো করতেছে না। কিন্তু এখানে সে চেঞ্জ করতে পারবে, এখানে সে চেঞ্জ করতে পারতেছে, এভাবে করে কিন্তু সে চেঞ্জ করতে পারবে, কিন্তু এখানে কিন্তু আর কোনো চেঞ্জ হচ্ছে না। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।